নতুন বছরে পুরীতে যাওয়ার কথা ভাবছেন যে কত খরচ হবে? সমুদ্রের ধারে ভালো থাকার হোটেল কি রয়েছে? পুরীতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন? মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে নতুন কি কি নিয়ম হয়েছে? এই রকম হাজারো প্রশ্ন ঘুরতে থাকে মাথার মধ্যে। সেই সব প্রশ্ন নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। এবারের পুরী ভ্রমণটা করুন একদম অন্যরকমভাবে। কিভাবে আপনারা একদম কম খরচ এবং খুব সহজে পুরী ভ্রমণ করতে পারবেন, প্রাণ ভরে সমুদ্র স্নান করবেন এবং মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন, তার উপরই আমাদের আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হাওড়া এবং শিয়ালদা থেকে পুরীতে আসার প্রচুর ট্রেন রয়েছে, তবে যেসব ট্রেন ভোরবেলা পুরী স্টেশনে পৌঁছায় সেই ট্রেনগুলোতে এলে সব থেকে সুবিধা হয়। স্টেশনের বাইরে বেরোলে আপনারা এই রকম প্রচুর অটো এবং ম্যাজিক গাড়ি দেখতে পেয়ে যাবেন। শেয়ার অটোতে করে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে ভাড়া লাগে 40 থেকে 50 টাকার মতো। পুরীতে পৌঁছে আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল সি বিচ থেকে 2 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা আমাদের রুমের মধ্যে চলে এসেছি। আর এখানে কিন্তু এরকম বিশাল বড় একটা বেড রয়েছে, আর বিছানাটা কিন্তু একদম নরম রয়েছে। এখানে একটা হচ্ছে মিরর রয়েছে, আর এদিকে হচ্ছে টি টেবিল আর হচ্ছে টিভি রয়েছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে এইরকম রান্না করারও জায়গা রয়েছে, আর জানালা থেকেও বাইরে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। বেশ খিদে পেয়ে গেছিল, তাই সকালে টিফিন খেয়েই চলে এলাম সমুদ্রের ধারে। ইতিমধ্যে প্রচুর মানুষ সমুদ্রে স্নান করছেন। পুরীর ঢেউ দীঘার ঢেউয়ের তুলনায় কিন্তু অনেক গুণ বেশি বড়, তবুও মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন স্নান করার জন্য গিয়েছেন। ছোট থেকে বড় সব রকম বয়সী পর্যটকরা কিন্তু পুরীতে ঘুরতে আসেন এবং দেখুন তারা প্রচুর আনন্দ করছেন। আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তে ছবি তুলে দেওয়ার জন্য এইরকম প্রচুর ফটোগ্রাফারও রয়েছেন, আর ফটোগ্রাফাররা কিন্তু একদম সমুদ্রেই নেমে গিয়েছেন ফটো তুলে দেওয়ার জন্য। সমুদ্রের ধারে এইরকম বসার জন্য ছাতা এবং চেয়ার দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানে এইরকম উটের পিঠে চড়েও ফটো তুলতে পারবেন। সমুদ্রের ধারে এইরকম প্রচুর রকমের খাবারও কিন্তু বিক্রি হচ্ছে। অনেকেই সমুদ্রের ধারে বালি নিয়ে কিছু বানানোর চেষ্টা করছেন, আবার অনেকেই এইরকম ভাবে সি বিচের ওপর শুয়ে রয়েছেন। আর এই দৃশ্যগুলো দেখতেও কিন্তু বেশ মজা লাগছে। এখন হচ্ছে আমরা পুরো সমুদ্রের মাঝখানে। সমুদ্রে অনেকক্ষণ স্নান করার পর চলে এলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে ভেজ থালি শুরু হয় 70 টাকা 80 টাকা এইরকম থেকে, আর চিকেন থালির দাম শুরু হয় 150 টাকা থেকে। এছাড়াও আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন। অনেকেই এখানে এসে নিজে থেকে বাজার করে রান্না করিয়ে খান। এইরকম প্রচুর দোকান রয়েছে রান্না করিয়ে খাওয়ার জন্য। সন্ধ্যের সময় আবারও চলে এলাম সি বিচের ধারে, আর এসেই প্রথমেই খেয়ে নিলাম ফুচকা এবং আইসক্রিম। এরপর দেখলাম এই ধরনের প্রচুর রকমের চপও বিক্রি হচ্ছে সমুদ্রের ধারে। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স রয়েছে, এটা দেখতে পাচ্ছেন লঙ্কার পকোড়া। হাতে নিয়ে নিলাম গরম গরম ভেজ পকোড়া এবং লঙ্কার পকোড়া। লঙ্কার পকোড়ার টেস্টটা কিন্তু অসাধারণ লেগেছে, ভেজ পকোড়াটা মোটামুটি ভালো ছিল। এরপর নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, আর এটা কিন্তু আমরা যে ধরনের পাপড়ি চাট খাই সেই রকম ছিল না, এটার প্রাইস নিয়েছিল 50 রুপিস। এছাড়াও সমুদ্রের ধারে এই রকম প্রচুর রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। বললে ওনারা পকোড়াও করে দেন। সন্ধেবেলা টিফিন পর্ব সেরে চলে এলাম সমুদ্রের ধারে। এসে দেখলাম এইরকম একজন বয়স্ক মহিলা কিন্তু উটের পিঠে চড়েছিলেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আর সন্ধেবেলাও বসার জন্য প্রচুর চেয়ার দেওয়া রয়েছে। তো এখন চলে এসেছি সমুদ্রের কাছে। দিনের বেলার সমুদ্র আপনাদের দেখাচ্ছিলাম, রাত্রিবেলার সমুদ্র কিন্তু অসাধারণ লাগছে। পুরীতে রাত্রিবেলাও সমুদ্রে নামা যায়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। দেখলাম প্রচুর পর্যটকরাও সমুদ্র উপভোগ করছেন। পরের দিন ভোর ভোরই চলে এলাম সূর্যোদয় দেখব বলে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন কিন্তু সানরাইজ হচ্ছে, আর এখান থেকে সূর্যটাকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে।
সকাল সকালই এখন নেমে পড়েছি সমুদ্রে পা ভেজানোর জন্য। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আপনারা যদি একদম সস্তায় সাইট সিন করতে চান সেক্ষেত্রে আপনারা ওডিডিসির অফিস থেকে বুকিং করতে পারেন, লিঙ্ক আপনাদের স্ক্রিনে শো হচ্ছে, সেখান থেকে করতে পারেন। যেহেতু এবার আমরা একসঙ্গে 35 থেকে 40 জন ঘুরতে এসেছিলাম, তাই আমাদের নিজস্ব একটা বাস ভাড়া নেওয়া হয়েছিল। ফার্স্ট আমরা যে স্পটটাতে এসেছি এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ রয়েছে, আর এই বিচটা দেখুন কতটা সুন্দর দেখতে। এখন আমি চলে এসেছি চন্দ্রভাগা বিচে, আর এই বিচটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে প্রচুর রকমের ওয়াটার স্পোর্টসও হয়, এই রকমের স্পিড বোট, প্যারাসিলিংও আপনারা চাইলে এখানে এসে করতে পারবেন। এই চন্দ্রভাগা বিচটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমারও খুবই ইচ্ছে ছিল এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য, কিন্তু আমার হাতে সময় খুবই কম ছিল, কারণ আমাদেরকে আজকে অনেকগুলো স্পট ঘুরে দেখতে হবে। আমরা এসেছি কোণার্কের সূর্য মন্দিরে। সূর্য মন্দিরটা দেখুন কতটা সুন্দর দেখতে, আর এই জায়গাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে। আর এই মন্দিরে কোণার্কের সূর্য মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট কাউন্টারের সামনে লাইনটা দেখুন, প্রচুর মানুষের ভিড় হয়ে রয়েছে। তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানে টিকিট প্রাইস লাগে পার হেড 40 রুপিস করে। ওই যে উপরে দেখা যাচ্ছে ফাঁকা আছে মন্দিরের, হিন্দু ধর্মশাস্ত্রে কোনোদিন মন্দিরের উপর ফাঁকা বা সমান হয় না, কিন্তু ওইটা যেহেতু সমান আছে তার কারণ হলো ওর উপরে একটা চুম্বক ছিল, ওই চুম্বকটা 52 টন ওজন ছিল, এবং মন্দিরের ভিতরে যে আমাদের দেবতার মূর্তি ছিল সেই দেবতার মূর্তিটা ওই চুম্বকের টানে মাটির থেকে উপরে উঠে ভাসতো, মানে মাটিতে থাকতো না। মুসলিম আক্রান্ত দ্বারা আক্রান্তিত হয়ে চুরি হয়ে গেছে। আর এই যে মেন দরজা ছিল, সূর্য উদয়ের প্রথম সূর্য কিরণ আমাদের দেবতা যেটা ছিল সেই দেবতার নাভিতে পড়তো। এই কোণার্কের সূর্য মন্দিরটি বিশাল জায়গা জুড়ে রয়েছে, এবং এখানে প্রবেশ করলে একটার পর একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করবে। এই মন্দিরে কোনো মূর্তি নেই, তবে এই মন্দিরের কারুকার্য এবং স্থাপত্য অসাধারণ। এখন আমরা এসেছি বুদ্ধ মূর্তিটার, এখানে কিন্তু রয়েছে, যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। এখন আমরা চলে এসেছি ধউলিগিরির বুদ্ধ মন্দির দেখার জন্য। দূর থেকে এই মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর লাগছে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে এইরকম একটা বুদ্ধ মূর্তি আপনাদের চোখে পড়বে। বুদ্ধ মন্দিরের ওপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা শুধু আপনারা দেখুন, জাস্ট মনে হবে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন। এরপর আমরা চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। এরপর আমাদেরকে আমাদের বাস থেকে নেমে উড়িষ্যা সরকারের নিজস্ব বাস ভাড়া নিয়ে চলে যেতে হয়েছিল নন্দনকাননে। নন্দনকাননে আসলে আপনারা প্রচুর জীবজন্তু দেখতে পাবেন, অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর এখানে টিকিট প্রাইস লাগে পার হেড 100 রুপিস করে।
প্রচুর জীবজন্তুর পাশাপাশি এখানে কিন্তু সাফারিও করানো হয়। আপনারা চাইলে নন্দনকাননে এসে সাফারিও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা থাকবেন গাড়ির ভিতরে এবং জীবজন্তু ছাড়া থাকবে এবং এর একটা আলাদা রকমেরই অ্যাডভেঞ্চার রয়েছে। এখন আমরা চলে এসেছি খণ্ডগিরিতে, আর এখানে দেখুন পাথর কেটে কেটে কিন্তু খুব সুন্দর মন্দিরটা তৈরি করা হয়েছে। খণ্ডগিরিতে ওঠার সঙ্গে সঙ্গে এইরকম প্রচুর বাদর আপনাদের চোখে পড়বে, আর পর্যটকরা ভালোবেসে ওদেরকে খাবারও দেয়। খণ্ডগিরির মাথা থেকে দাঁড়িয়ে উদয়গিরিকেও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। খণ্ডগিরির মাথার ওপর একটা মন্দিরও রয়েছে। আর এই খণ্ডগিরিতে ওঠার বা নামার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি লিঙ্গরাজের মন্দিরে। এখানে একটি শিবের মূর্তি রয়েছে। ভিতরে মোবাইল, ফোন, ব্যাগ কিছুই অ্যালাউ করে না, সব কিছুই আপনাদেরকে মন্দিরের বাইরে জমা দিয়ে রাখতে হবে। তো সব কিছু জমা করে আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শন করার জন্য। ভিতরে কিন্তু আপনারা পুজোও দিতে পারবেন। তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে, যেহেতু ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ করে না, তাই আপনাদেরকে ভিতরে দেখাতে পারিনি। বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাসে করেই আস্তে আস্তে আমরা দূর থেকে চিল্কা লেক দেখতে পাচ্ছিলাম। আপনারা চাইলে চিল্কা লেকটাও ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা একদিন লাগবে। সন্ধেবেলা চলে এলাম পুরীর বিচ মার্কেটে, আর এসেই দেখলাম এইরকমভাবে প্রচুর শাক বিক্রি হচ্ছে। শুধুমাত্র শাক বা শাকের জিনিস নয়, আরও প্রচুর রকমের জিনিস আপনারা এখানে কম দামে পেয়ে যাবেন। আমরাও বাড়ির জন্য বেশ কিছু কেনাকাটা এখান থেকে করে নিলাম। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে। মন্দিরের মধ্যে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে, সেগুলো বলে শেষ করা যাবে না। তো মেন যে দুটো রহস্য রয়েছে, এই যে পতাকাটা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পতাকাটা কিন্তু হাওয়ার বিপরীতে ওড়ে। আর এটাই কিন্তু একমাত্র মন্দির যে মন্দিরের ওপর কিন্তু কোনো পাখিও বসে না। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদেরকে ব্যাগ এবং মোবাইল, জুতো সমস্ত কিছুই জমা রাখতে হবে। ছোট পার্স থাকলে সেক্ষেত্রে ওনারা মন্দিরের ভিতরে সেটা প্রবেশ করতে দেন। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো মন্দিরের বাইরে চলে এসেছি। মনে হচ্ছে যে আমার প্রসাদ কোথায়। তো এখন কিন্তু একটা নতুন নিয়ম করে দিয়েছে, আপনারা কিন্তু বাইরে থেকে প্রসাদ নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে পুজো দিতে পারবেন না। মন্দিরের ভিতরে নিজস্ব কাউন্টার রয়েছে, সেখান থেকেই আপনাদের প্রসাদ কিনে পুজো দিতে হবে। তো আমরা যে পান্ডার সাহায্যে পুজো দিয়েছি, উনি বলেছেন যে প্রসাদ হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে। যেহেতু পুরীতে আজকে আমাদের লাস্ট দিন, তাই ভাবলাম প্রাণ ভরে আজকে সমুদ্র স্নান করব। আর সমুদ্রকে প্রত্যেকবার দেখেই আমার মনের মধ্যে আনন্দের সীমা থাকে না। অনেকেই হয়তো জানতে চাইবেন পুরীতে যাওয়ার বেস্ট টাইম কোনটি। তো পুরীতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে, আপনারা যে কোনো সময় পুরীতে যেতে পারেন। তবে গরমকালে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শীতকালেও যেতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ভিড় সারা বছরই পুরীতে লেগে থাকে। আশা করছি এই ভিড় দেখে আপনারা সেটা আন্দাজ করতেই পারছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর পুরীতে সমুদ্রের কাছাকাছি সস্তায় ভালো কী কী হোটেল রয়েছে তার উপরও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।